বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় 4 আসামি রিমান্ডে, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ইস্যু নয়, আন্দোলনই মুখ্য বললেন ফখরুল। মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি ওবায়দুল কাদেরের মন্তব্য। প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতল সড়ক নির্মাণে 2200 কোটি টাকা বরাদ্দ। দোকান উচ্ছেদের রণক্ষেত্র ফুলবাড়িয়া, পুলিশের সাথে সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ। করোনায় আরও 32 মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যা। ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একটু সংবাদে আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানে। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ফোর্বসের এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় চিত্রনায়িকা পরিমণি। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তার 2 মাদ্রাসার ছাত্রকে 5 দিন করে রিমান্ড নিয়েছে পুলিশ, আর তাদের 2 শিক্ষককে 4 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মদতদাতা হিসেবে মিঠুন ও নাহিদের শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকেও শনাক্ত করে। 4 জনকেই গ্রেপ্তার করা হয়। শনিবার এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। গ্রেপ্তার 4 জনকে সোমবার আদালতে হাজির করে পুলিশ। 2 শিক্ষককে 7 দিনের এবং 2 ছাত্রকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। কড়া নিরাপত্তায় বেলা 11টার দিকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। শুনানিতে অংশ নিয়ে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন সরকারি কৌঁসুলি। এ সময় আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আমরা আদালতকে জানিয়েছি যে সারা বাংলাদেশে আজকে যে প্রেক্ষাপট এবং সারা বাংলাদেশে যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নদীতে নিক্ষেপ করবে যে বলে আস্ফলন দিয়েছে এবং বাংলাদেশে সমস্ত ভাস্কর্য তারা বিনষ্ট করবে বলে যে হুমকি দিয়েছে, তারই একটি অংশ হচ্ছে কুষ্টিয়ায় এই ভাস্কর্য ভাঙা। শুনানি শেষে আদালত পৃথক মেয়াদে 4 আসামির রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় ছাত্রদের যে 2 জন অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে 5 দিন আর শিক্ষক 2 জনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকারি কৌঁসুলি জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 4 জনের নেপথ্যে আরও যারা আছেন তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন। জাতির পিতার ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভাস্কর্য মোরাল প্রতিকৃতি নিয়ে বিভ্রান্তি দূর করারও নির্দেশ দেওয়া হয়। ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এর মধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রিট করেন। শুনানি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।
ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কালপ্রিটস রয়েছে তাদের বিরুদ্ধে 7 সহ রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য। বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই। একটি স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য প্রতিকৃতি মোরাল নিয়ে বিভাদ তৈরি কোনোভাবেই কাম্য নয় বলে শুনানিতে তুলে ধরেন আবেদনকারী আইনজীবীরা। বাইতুল মোকাররমের খতিব এবং ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে পোর্ট্রেট, স্কাল্পচারস এবং মোরাল এবং স্ট্যাচু এই 4টা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সহ সকল মিডিয়াতে যেন এগুলি প্রচার করা হয়। জাতির পিতাকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি তাহলে এই অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করছে অনবরত, এবং কুচক্রী মহলদেরকে সেইটার জন্যই আমরা আদালতে দ্বারস্থ হয়েছিলাম। শুনানিতে আইনজীবীরা আরও বলেন, বঙ্গবন্ধু কোনো মনুমেন্টে সীমাবদ্ধ নয়, তিনি স্বাধীনতার প্রতীক। দেশের ঐতিহ্যের যে মনুমেন্টগুলো আছে তা কোনোভাবেই কোনো ধর্মীয় প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক নয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভাস্কর্য কোনো ইস্যু নয়, গণতন্ত্র ফিরিয়ে আনায় বিএনপির আন্দোলনের ইস্যু বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভাস্কর্য ইস্যু নিয়ে গোলযোগের জন্য বিএনপি দায়ী। আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড। তিনি বলেন, বিএনপি মৌলবাদে নয়, গণতন্ত্রে বিশ্বাসী। পৌরসভা নির্বাচন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি, আমরা ধর্মীয় স্বাধীনতাতে বিশ্বাস করি। প্রত্যেকের মত বলতে পারবে সেটাতে বিশ্বাস করি। আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় উদয়পিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে চায়। বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্ম ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডের সমর্থন দিয়ে বিএনপি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ভাস্কর্য বিরোধিতার নেপথ্যে যারা মদদ কিংবা অর্থ যোগান দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, খতিয়ে দেখা হচ্ছে ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা। ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডের সমর্থন দিয়ে বিএনপি আজ নিজেদের অবস্থানকেই স্পষ্ট করেছে। তারা প্রমাণ করেছে তারাই মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক। সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে এই তথ্য জানান পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। এদিন ৩,৫০০ কোটি টাকার নতুন 2টি এবং সংশোধিত 2টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। মেহেদী হাসানের রিপোর্ট। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প উত্থাপন করা হয়। প্রকল্পটির মেয়াদ 2020 সালের জুন থেকে বাড়িয়ে 2022 সালের জুন এবং 41 কোটি টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া তুষখালী থেকে পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পেরও মেয়াদ ও খরচ দুটোই বাড়ানোর অনুমোদন দেয় একনেক। ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম জানান, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আবার রিভাইজ, আবার টাকা বাড়ানো, এই ধরনের বন্ধ করুন। এই ধরনের যে ধারা, এটা আপনারা বন্ধ করেন। প্রকল্প যে সময় নেবেন সেই সময়ই প্রকল্প শেষ হওয়া উচিত। তো এটা আপনারা গিয়ে পর্যালোচনা করুন, প্রকল্প পরিচালকদের ডাকুন, সকল প্রকল্পগুলো যথাসময়ে যাতে শেষ হয় সেই ব্যবস্থা নিন এবং কেন বিলম্ব হচ্ছে সেটা কারণ অনুসন্ধান করুন।
এদিন ২,২৪২ কোটি টাকা ব্যয়ে পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী এর নাম পরিবর্তনের নির্দেশ দেন। এলিভেটেড এক্সপ্রেস না, বাংলার নাম রাখুন, নিচে গাড়ি চলাচল করবে, উপরে করবে, কাজে দোতলা রাস্তা হবে। বৈঠকে ১,৫৭৫ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ শহরের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের পর ফুলবাড়িয়া সুপার মার্কেটের নকশা বহির্ভূত ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানে বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়। মেয়র জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রতিটি ইঞ্চি দখলমুক্ত করা হবে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। ফুলবাড়িয়া রাজধানী সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। কিছুক্ষণের জন্য এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে যান সিটি কর্পোরেশনের ৩ ম্যাজিস্ট্রেট। আগে থেকেই সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের প্লাজার সামনে অবস্থান নেয় দোকান মালিক সমিতির সদস্য এবং এসব মার্কেটের দোকান মালিকরা। শুরুতেই বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেটরা। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশি নিরাপত্তায় চলে উচ্ছেদ অভিযান। মেয়র জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ মার্কেটই শুধু নয়, দখল হয়ে যাওয়া প্রতিটি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে। প্রাথমিক তথ্যে প্রায় ২৯টার মতো মার্কেটে এরকম অবৈধ দখলদার আছে। পর্যায়ক্রমে সকলকেই আমরা উচ্ছেদ করব। এরপরে আমার মেয়াদের মধ্যেই ঢাকা শহরে যত অবৈধ দখলদার আছে, সিটি কর্পোরেশনের মার্কেট হোক, জমি হোক, সেগুলো থেকে সকলকেই উচ্ছেদ করা হবে। ধারাবাহিকভাবে দক্ষিণ সিটির প্রতিটি এলাকায় অভিযান চলবে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ২৪ ঘন্টায় কোভিড-১৯ দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু ৬,৯০৬। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, সংক্রমণে ২৭৬তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ ১৭,০৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২,২০২। এ নিয়ে মোট শনাক্ত ৪,৮১,৯৪৫। নতুন ২,৫৭১ সহ সুস্থ হয়েছে ৪,০১,১৯৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১২.৮৯ এবং মৃত্যু হার ৫৩.৬২%। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভাস্কর্য, ইতিহাস ও সংস্কৃতির অংশ বললেন আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আশাবাদ। বৈদেশিক বিনিয়োগ পর্যাপ্ত নয় বলছেন অর্থনীতিবিদরা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংস্কারের তাগিদ। আবারও আমন্ত্রণ ১১:২১ সংবাদে। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির অংশ বলেছেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দু আলী আল হামৌদি। সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পরে বলেন, করোনার পর বাংলাদেশি কর্মীদের জন্য আমিরাতে শ্রম ভিসা আরও সহজ হবে। দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স। আর তথ্যমন্ত্রী জানান, আরব আমিরাত বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে আগ্রহী। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরে দেশটির উদ্যোক্তারা শিল্প স্থাপনের জন্য জায়গা চেয়েছেন বলেও জানান তথ্যমন্ত্রী। স্বাধীনভাবে কাজ করছে। অনেক দেশে সেই রকম স্বাধীনতা ইউএইতে যেরকম আছে ঠিক সেরকম নাই। সেটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইউএইর পক্ষ থেকে আমি তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এবং ইউএই বাংলাদেশে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে আগ্রহী। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। Yeah, there is many sculpture in UAE also because 100 years ago, and it's everywhere. You cannot change it. I mean,
Yeah. It's part of history. Yeah, I'm part of history and part of culture. জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের বলেন, স্বচ্ছ রাজনীতি করে মানুষের হৃদয় জয় করে নিতে হবে। গাজীপুর থেকে জাতীয় পার্টিতে শতাধিক নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে বলেও জানান জিএম কাদের। দলকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের আরও পরিশ্রম করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। বিরোধী দল হিসেবে একটি স্বতন্ত্র দল সক্রিয়তা নিয়ে আমরা রাজনীতি করছি। কাজেই মহাজোট বলে আমরা মহাজোটে আছি বা মহাজোটে থাকবো কি না এই সমস্ত প্রশ্ন এখন আসে না। সেটা এখন নির্বাচনের সময় আবার কি হবে, সামনে নির্বাচন কি পরিস্থিতিতে হবে, তখন কার সঙ্গে কার জোট হবে, তখন সেটা বিষয়ে বিবেচনার বিষয় আসে। কাজেই ওই কথাটি এখন আর চিন্তা করবেন না যে আমরা মহাজোটে আছি। অর্থনীতির আকারের তুলনায় রাজস্ব আহরণ, ব্যক্তিখাত এবং বৈদেশিক যথেষ্ট নয় বলেছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন আলোচনায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু সংস্কারেরও তাগিদ দেন তারা। এসেছে এই আলোচনায় এবং মন্তব্য করেন তারা। আর পরিকল্পনা মন্ত্রী জানান, সরকারের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। তহিদুর রহমানের রিপোর্ট। সুপ্রিয় সুধী, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও করোনার চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই অনলাইন আলোচনা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিপিডি নির্বাহী পরিচালক তার প্রবন্ধে উল্লেখ করেন, সরকারি বিনিয়োগ, দুর্নীতি ও অবকাঠামোগত দুর্বলতা সহ নানা বিষয়। অর্থনীতির সার্বিক অগ্রগতি আশানুরূপ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। রাজস্বের পাশাপাশি আমাদের যে লক্ষ্যমাত্রাগুলি ছিল, ব্যয়ের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রাগুলো আসলে যতটা করার কথা ছিল ততটা হয়নি। বেশ কিছু খাত আগে থেকেই সমস্যায় ছিল মন্তব্য করে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলেন, করোনার কারণে এই সমস্যা আরো বেড়েছে। চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের সাথে বহুদিন ধরে আছে, সেগুলো নিয়ে কি চিন্তা ভাবনা করা হবে যেটা নতুনত্ব আনবে এই পরিকল্পনায়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজানোর তাগিদ দেন বক্তারা। সরকারের বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে বলে আশা পরিকল্পনা কমিশনের। করোনা মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা পরিকল্পনা মন্ত্রীর। নিম্নের আয়ের মানুষের আমরা মনে করি, বিশ্বাস করি মনে প্রাণে, জীবনে সামান্যতম হলেও কিছুটা স্বস্তির আভাস দেখা গেছে। যদিও আই মাস্ট অ্যাডমিট, ইন টার্মস অফ ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস, ইকুইটি, আমরা উই হ্যাভ নট পারফর্মড অ্যাজ ওয়েল অ্যাজ উই শুড হ্যাভ। 55 ভাগ রিক্রুট হতো কোটা সিস্টেমে, সেটা উঠিয়ে দেওয়ার মতো সাহস, প্রজ্ঞা এবং দূরদৃষ্টি আমি তো মনে করি গত 5 দশকের সবচেয়ে বড় সংস্কার এটা হয়েছে, কিন্তু কোনো থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুনিনি। প্রয়োজনে পরিকল্পনা প্রণয়নে অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের পরামর্শ করা হবে বলে জানান মন্ত্রী। যে লেভেলটার কথা বললাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানির 4টি গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস EC4J নামের নতুন প্রকল্প নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ERF কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ওবায়দুর আজম জানান, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্বব্যাংকের সহায়তায় নেওয়া প্রকল্প চলবে 2024 সাল পর্যন্ত। এর মাধ্যমে 90,000 লোকের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। প্রকল্পের মাধ্যমে রপ্তানির মাত্রা বাড়বে বলে আশা করেন বক্তারা। ERF সভাপতি শারমিন রিনভি সহ প্রকল্প সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন। 1 এপ্রিল থেকে ঘাটাইলচর থেকে মতিঝিল পর্যন্ত রুটের 5 প্রতিষ্ঠানের 105টি বাস পাইলটিং হিসেবে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলাচল করবে। দক্ষিণ নগর ভবনে বাস মালিক সমিতির সাথে বৈঠক করেন 2 সিটির মেয়র। পরে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, এর আগে 9টি ক্লাস্টারে 22টি কোম্পানির 42টি বাস চূড়ান্ত হয়েছিল। উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, পর্যায়ক্রমে আন্তজেলা বাস যেন নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। ঘাটারচর থেকে মতিঝিল, সেটাকে আমরা একটা পাইলটিং হিসেবে আমরা নিয়েছি। এই অংশে আমরা ইনশাল্লাহ সবাই মিলে আমাদের দায়িত্ব পালনের সাপেক্ষে আমরা 1 এপ্রিল থেকে এই ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে এই বাস পরিচালনা আরম্ভ করতে চাই। ইন্টার ডিস্ট্রিক্টের বাস যেন শহরে আসতে না পারে, শহরে শুধু
ইন্টারসিটি যেন বাস ডিপো হয়, এই ব্যাপারেও কিন্তু আমরা আলাপ করছি। সবার সাহায্য কামনা করছি এবং এই কঠিন চ্যালেঞ্জ কাজটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাব। এবারে বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। 9 মাসে কণ্ঠযোদ্ধাদের গানে উদ্দীপ্ত হয়েছে মুক্তি সেনারা। একের পর এক হামলায় নাস্তানাবুদ হয়েছে হানাদাররা। শুধু মুক্তিযোদ্ধাদেরকেই নয়, গণজাগরণের গণসঙ্গীত উদ্দীপ্ত করেছে পুরো জাতিকে। রণাঙ্গনের যোদ্ধাদের কাছে স্বাধীন বাংলা বেতারের গান বেজে উঠেছে সংকেত হিসেবেও। মৃত্যুকে আলিঙ্গন করে বিজয়ের পথে হেঁটেছে বীর বাঙালি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শব্দ, কথা, সুরের ইন্দ্রজালে দেশমাতৃকার বন্দনা। সময়টা 1971। স্বাধীনতা যুদ্ধের দেশ, মাটি ও মাকে নিয়ে কণ্ঠযোদ্ধাদের লড়াই। দেশাত্মবোধক এসব গান উদ্দীপ্ত করে বাঙালির চেতনাকে, সাহস যোগায় রণাঙ্গনের যোদ্ধাদের। নির্মম অত্যাচার নির্যাতনেও স্বাধীন হওয়ার শপথ বাক্যে অটুট থাকার বিশ্বাসে আত্মপ্রত্যয়ী বাংলার মানুষ। এরকম অসংখ্য গান দেখিয়েছে মুক্তির দিশা। সারা দেশে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কাছে সংকেত হিসেবেও বাজানো হতো স্বাধীন বাংলা বেতারের গান। আমাদের গানগুলি কিন্তু গেরিলা যুদ্ধে সংকেত হিসাবেও ব্যবহৃত হয়েছে। এটি আমাদের একটি গর্বের বিষয়। আমাদের কোনো স্লোগান বা আমাদের কোনো গান গেছে কিন্তু গেরিলা যুদ্ধের সিগন্যাল হিসেবে, যে এই গানটা বাজলে ওই মুখ ব্রিজটা উড়িয়ে দিতে হবে বা ওই বোটটা উড়িয়ে দিতে হবে। নানান ধরনের সাংকেতিক কিছু ছিল। মৃত্যু ভয়কে তুচ্ছ করে সব প্রতিকূলতাকে হার মানিয়ে বিজয়ের গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত নতুন গানগুলি হয়েছিল, আমরা যেগুলি করেছিলাম, তার প্রত্যেকটি কিন্তু অস্ত্রের মতো ধ্বনিত হয়েছে সেই সময়। এবং এই গানগুলি কিন্তু শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করেছে তা নয়, পুরো বাঙালি জাতিটাকেই কিন্তু উজ্জীবিত করত। বিজয়ের প্রতিটি গান পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা বেতার যন্ত্র যে মানুষকে এইভাবে উজ্জীবিত করতে পারে, তার উদাহরণ কিন্তু বাংলাদেশে এই প্রথম। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার ক্ষতি পোষাতে জ্বালানি ও পার্কিং চার্জ মওকুফের দাবি বিমান সংস্থার, সরকারের সহযোগিতার প্রত্যাশা। আবারও আমন্ত্রণ রাত 11টার একটু সময়। করোনাকালের ক্ষতি কাটাতে জ্বালানি এবং পার্কিং চার্জ সহ অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ চায় বিমান সংস্থাগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, তাদের দাবি প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মন্দা কাটাতে সরকারের উচিত সংস্থাগুলোর পাশে দাঁড়ানো। জসিম জুয়েলের রিপোর্ট। করোনাকালে আর সবকিছুর মতো ক্ষতিগ্রস্ত এভিয়েশন খাত। প্রায় 6 মাস বন্ধ ছিল। এ সময়ে একেবারেই খাদের কিনারে এসে ঠেকেছে খাতটি। এরপর স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু হলেও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এভিয়েশন খাত। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। করোনাকালের ক্ষত কাটানোর চেষ্টা করছে বিমান সংস্থাগুলো। এ অবস্থায় সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে এয়ারলাইন্সগুলো। পিপিসি পদ্মা অয়েল টাকা পাবে, এটি 2014 থেকে 18 পর্যন্ত ওই সময়কার পাওনা, সেটি বিবেচনা করছেন কি করা যাবে। আমাদের টিকে থাকার জন্য আমাদের যেসব চার্জেসগুলো আছে, বিশেষ করে অ্যারোনটিক্যাল চার্জ বলতে আমি ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই চার্জগুলো অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই সব কান্ট্রির তুলনায় কম্পারেটিভলি আমরা বেশি পে করি। এই যে মানে ডিফারেন্সটা আছে, আমরা বলেছিলাম যে এই ডিফারেন্সটা যেন না থাকে। বিমান সংস্থাগুলোর দাবিগুলো সরকার ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের সহায়তায় আমরা এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা কিছু তাদের
এভিয়েশন এটা অ্যারোনটিক্যাল যে চার্জ আছে চার্জগুলো কিছু কিছু মওকুফ করার জন্য আমরা একটা প্রস্তাবনা পাঠিয়েছি। এটা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে। দেশের বিমান সংস্থাগুলো এর আগে কখনো এরকম বিপর্যয়ে পড়েনি, তাই সংকট কাটিয়ে উঠতে সরকার পাশে দাঁড়াবে বলে আশা করছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। এখন যে দাবিগুলো তারা করছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি বলে আমি মনে করি। এই সময় যে কোনো ধরনের সহযোগিতা এয়ারলাইন্সের জন্য যেখানে যেখানে সম্ভব সবগুলো ক্ষেত্রেই কিন্তু এয়ারলাইনগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রুটে পরিস্থিতি এখনো নাজুক, তাই ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে মনে করছেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে কিলো ফ্লাইটের বৈমানিক বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদকে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে তার জানাজা হয়। এ সময় ক্যাপ্টেন আকরামকে সম্মান জানাতে বিমান বাহিনী ফ্লাইপাস্টের আয়োজন করে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পক্ষে অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেনিয়াবাদ, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষে ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার JS চিমা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান বীরুত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর প্লাটিনাম স্পন্সর হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস eveli.com.bd। সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে প্রথমবারের মতো যুক্ত হল ইভ্যালি। রাজধানীর আগারগাঁয়ের আইসিটি টাওয়ারে ইভ্যালি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল BCCর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। BCCর পরিচালক মোহাম্মদ এনামুল কবির ও ইভ্যালির পরিচালক মামুনুর রশিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2020 মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ উদ্বোধন করবেন 9 ডিসেম্বর এবং শেষ হবে 11 ডিসেম্বর। 10 ডিসেম্বর রাত 8টায় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় 4 আসামি রিমান্ডে, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ। ভাস্কর্য ইস্যু নয়, আন্দোলনই মুখ্য বললেন ফখরুল। মুক্তিযুদ্ধ বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি, ওবায়দুল কাদেরের মন্তব্য। প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রীর। দ্বিতল সড়ক নির্মাণে 2200 কোটি টাকা বরাদ্দ। দোকান উচ্ছেদে রণক্ষেত্র ফুলবাড়িয়া, পুলিশের সাথে সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ। করোনায় আরো 32 মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যা। ব্রিটেনে ভ্যাকসিন প্রয়োগ শুরু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এর পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।